কি ভাবো দেশ মানে রাষ্ট্রপতি, সেনা পতাকা আর মানচিত্রের সীমানা? যদি কোনো দেশের রাষ্ট্রপতি কুকুর হয়, সেনা একজন জলপিস্তলধারী আর মুদ্রা বিস্কুট? স্বাগতম ক্ষুদ্র রাষ্ট্রের জগতে। এগুলি ভুয়াস্য ঘোষিত মেম ভিত্তিক দেশ, যা কৌতুক শিল্প আর রাজনৈতিক প্রতিবাদের মাঝামাঝি। এদের জাতিসংঘ বা প্রতিবেশীরা স্বীকৃতি দেয়, নাতবো এরা নিজস্ব জীবনযাপন করে। এদের আছে প্রতীক, পাসপোর্ট, ভিসাইন আর সীমানা। কিছু তৈরি হয়েছে বিদ্বেষ থেকে, কিছু হতাশা থেকে, আর কোথাও কোথাও একটি নিছক ঠাট্টা। হঠাৎ দেশ হয়ে উঠেছে সিল্যান্ড। উত্তর সাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটেনের নির্মিত পুরনো এক কংক্রিট প্ল্যাটফর্ম। বিস্মৃত হলে 1967 সালে রেডিও জলদস্যু রয় বেটস এটি দখল করে সিল্যান্ড নামে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। তিনি প্রিন্স হয়ে সংবিধান, পতাকা, জাতীয় সঙ্গীত ও উপাধি প্রবর্তন করেন। একবার প্রতিদ্বন্দ্বী আক্রমণে বন্দুকযুদ্ধ, আটক যুদ্ধবন্দীদের সিল্যান্ডের আইনে বিচার হয়। আঞ্চলিক জলের বাইরে, তাই ব্রিটিশ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেনি। তারপর থেকে সিল্যান্ড ক্ষুদ্র রাষ্ট্রগুলির কিংবদন্তি। কজন বাসিন্দা থাকলেও পাসপোর্ট, ডাকটিকিট, ওয়েবসাইট, কূটনৈতিক সম্পর্ক গড়ার চেষ্টা বিদ্যমান। ব্যারন উপাধি কিনে নাগরিক হতে পারেন, হয়তো কৌতুক। তবে বেটসের ছেলে প্রিন্স মাইকেলকে এটা বলতে যাবেন না। ঠান্ডা সমুদ্রের মাঝে একফালি কংক্রিটে নিজের দেশটি তিনি গুরুত্ব সহকারে শাসন করেন। নেভাডার মরুভূমির ক্যাকটাস ও তীব্র রোদমাখা এক পিছনের উঠোনে গড়ে উঠেছে মলেশিয়া প্রজাতন্ত্র, এক সেনাসীমান্ত চৌকি, নিজস্ব মুদ্রা, বিস্কুট ও আইন নিয়ে। সামরিক পোশাকে ও পদক সজ্জিত প্রেসিডেন্ট কেভিন বাউ পর্যটকদের স্বাগত জানান, পাসপোর্টে মোহর মারেন ও এলাকা ঘুরিয়ে দেখান। মলেশিয়াতে এক্সটেনশন কর্ড, পেঁয়াজ ও বিড়াল আমদানি নিষিদ্ধ। দেশটির ওয়েবসাইট, পতাকা, জাতীয় সঙ্গীত, এমনকি নিজস্ব ছুটির ক্যালেন্ডারও আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মলেশিয়া বিলুপ্ত পূর্ব জার্মানির সাথে যুদ্ধে লিপ্ত। এটি নিছক কৌতুক নয়, বরং সুনির্দিষ্ট অবস্থান। মলেশিয়া তামাশা নয়, এটি আমলাতন্ত্র, সীমান্ত ও জাতিপূজার প্রতি এক ব্যঙ্গ। সবকিছু বিদ্রূপের সাথে, তবে এর গাম্ভীর্য এমনই যে প্রশ্ন জাগে, এটি কি আসলেই এক প্রকৃত দেশ? লিবারল্যান্ড। সার্বিয়া ক্রোয়েশিয়ার সীমান্তে দানিউবের তীরে এক টুকরো জমি আছে, যেন ম্যানস ল্যান্ড হিসাবে পরিচিত, এবং কোনো পক্ষই দাবি করে না। 2015 সালে চেক রাজনীতিবিদ ভিতো জেদলিচোকা এটিকে লিবারল্যান্ড প্রজাতন্ত্র ঘোষণা করে পতাকা উত্তোলন ও ঘোষণা পাঠের মাধ্যমে করমুক্ত সর্বোচ্চ ব্যক্তিগত স্বাধীনতাকামীদের আমন্ত্রণ জানান। দেশটির সংবিধান, ডিজিটাল সরকার, ক্রিপ্টোকারেন্সি ও নাগরিকত্বের আবেদন করার ওয়েবসাইট আছে। শারীরিকভাবে সেখানে পৌঁছানো কঠিন। ক্রোয়েশীয়রা জেদলিচককে উস্কানিদাতা মনে করে প্রবেশাধিকার বন্ধ রেখেছে। তবে লিবারল্যান্ড অঞ্চল নয়, একটি ধারণা মাত্র। সর্বনিম্ন রাষ্ট্র, সর্বোচ্চ স্বাধীনতা, সবই বিকেন্দ্রীভূত ও ব্লকচেইনে। তাদের ইতিমধ্যেই ফোরাম, সম্মেলন, এমনকি কূটনীতিকও ছিল। যারা বলে রাষ্ট্র মানে সেনাবাহিনী ও কর নয়, মানুষের মধ্যে চুক্তি, তাদের কাছে লিবারল্যান্ড প্রতীক হয়ে উঠেছে। ল্যাডোনিয়া। সুইডেনের দুর্গম উপকূলীয় বনের খাঁড়িতে কাঠের এক বিশৃঙ্খল ভাস্কর্য নিমিষ দাঁড়িয়ে আছে। শিল্পী লার্স ভিল্কস এটি তৈরি করলে স্থানীয় কর্তৃপক্ষ বৈধ স্থাপনা ভেঙে ফেলার দাবি জানায়। তিনি অবিচলিতভাবে অঞ্চলটিকে স্বাধীন ল্যাডোনিয়া রাষ্ট্র ঘোষণা করেন। তখন থেকে ল্যাডোনিয়া একটি শিল্প রাষ্ট্র। এটির মন্ত্রী, ট্রলিং মন্ত্রী সহ প্রতীক মুদ্রা, অনলাইন নাগরিকত্ব এবং আন্তর্জাতিক সৃজনশীল দূতাবাসও রয়েছে। স্থায়ী বাসিন্দা না থাকলেও এটি শত শত পর্যটক ও ভক্তদের টানে। মানুষ বনের পথে চলে আসে সেই দেশে, যা এক টুকরো কাঠ ও জেদ থেকে জন্ম নিয়েছিল। লার্স ভিল্কস কখনো নতি স্বীকার করেননি। তার এই ক্ষুদ্র রাষ্ট্র শিল্পকলার মাধ্যমে আমলাতান্ত্রিক প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে। এখানে আপনি শুধু একজন পর্যটক নন, আপনি একটি ধারণার নাগরিক। ভিলনিয়াসের কেন্দ্রে ভিলোনিয়া নদীর উপর একটি সেতু উজুপিসে নিয়ে যায়, যা শিল্পী বিচ্যুত এবং স্বপ্নদর্শীদের এলাকা। 1997 সালে তারা ঠিক করে সরকারের উপর ভরসা না রেখে নিজেদের কিছু গড়তে হবে। এভাবেই জন্ম নেয় উজুপিস প্রজাতন্ত্র। নিজস্ব পতাকা, সঙ্গীত, সেনাবাহিনী, মাত্র 2 জন, প্রেসিডেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার পাশের দেয়ালে খোদাই করা সংবিধান নিয়ে। সেখানে লেখা আছে,
প্রত্যেকের সুখী হওয়ার অধিকার আছে একটি বিড়ালের তার মালিককে, না ভালোবাসার অধিকার আছে মানুষের, মরার অধিকার আছে কিন্তু মরতে বাধ্য নয়। 1 এপ্রিল এখানে স্বাধীনতা দিবস পালিত হয় শোভাযাত্রা, পাসপোর্টে ভিসা ও নাচ নিয়ে। উজুপিস এমন এক দেশ যেখানে শিল্প অর্থনীতির চেয়ে গুরুত্বপূর্ণ আর ব্যঙ্গ প্রবচন প্রোটোকলের চেয়ে বেশি জরুরি। মানুষ এখানে শুধু আসে না, তারা একটি দর্শনে প্রবেশ করে। এটা নিছক মজা নয়, পুরনো শহরের পাথুরে পথে বিছানো এক প্রতিবাদ। হ্যাট রিভার 1970 সালে অস্ট্রেলিয়ার কৃষক লিওনার্ড ক্যাসলি সরকারের কাছ থেকে শস্যের কোটা পেয়ে বুঝতে পারেন যে তিনি তার পরিবারকে খাওয়াতে পারবেন না। তিনি সরকারকে একটি চিঠি পাঠান এবং তারপরে তার 75 বর্গ কিলোমিটারের খামারকে হ্যাট রিভারের রাজত্ব প্রিন্সিপ্যালিটি হিসাবে ঘোষণা করে নিজেকে প্রিন্স ও তার স্ত্রীকে প্রিন্সেস ঘোষণা করেন। শীঘ্রই প্রতীক পতাকা, টিকিট, মুদ্রা এবং এমনকি পাসপোর্টও তৈরি করা হয়। অস্ট্রেলীয় কর্তৃপক্ষ প্রথমে পরিস্থিতিকে উপেক্ষা করে পরে আইনি লড়াই শুরু করে, কিন্তু ক্যাসলি আত্মবিশ্বাসের সাথে একজন আন্তর্জাতিক নেতার মতো বিষয়টি পরিচালনা করেন। তার কাছে পর্যটক, সাংবাদিক, কূটনীতিকরা আসতেন এবং তিনি তাদের নিজের টাকায় তৈরি একটি দুর্গের পটভূমিতে আলখাল্লা ও মুকুট পরে স্বাগত জানাতেন। হ্যাট রিভার প্রায় অর্ধ শতাব্দী ধরে তার নিজস্ব জীবন যাপন করেছে একটি স্কুল, খামার, রাজতন্ত্র এবং কর স্বাধীনতা নিয়ে। এবং যদিও ক্যাসলির মৃত্যুর পর 2020 সালে এই ক্ষুদ্র জাতি বন্ধ হয়ে যায়, তবুও একজন জেদি কৃষক কিভাবে নিজের রাষ্ট্র গড়ে তুলেছিলেন সেই গল্পটি নাগরিক অবাধ্যতার প্রতীক হয়ে আছে। জালোপিয়া ভিকনটাকে একটি রসিকতা হিসেবে জালোপিয়ার জন্ম, এর উদ্ভট নামই এই মেম রাষ্ট্রের ভিত্তি গড়ে তোলে। কয়েক মাসের মধ্যেই এর পতাকা, প্রতীক, সঙ্গীত, সংসদ, সেনাবাহিনী, বেশিরভাগ GIFO, ফটোশপ, পাসপোর্ট, এমনকি আইনও তৈরি হয়ে যায়। যে কেউ এতে যোগ দিতে পারত শুধু একটি ফর্ম পূরণ করে নিজের পদবি তৈরি করে। প্রথম নির্বাচনী প্রচারাভিযান হয় মেম সংস্কৃতি বিষাক্ততা থেকে প্রতিরক্ষা ও অন্যান্য ভুয়া দেশের সঙ্গে বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রীরাও নিযুক্ত হন। সম্পূর্ণ হাস্যরস ভিত্তিক হলেও এটি এক প্রকৃত অনলাইন জাতিতে পরিণত হয়। লোকেরা বৈঠক করত, কেকোস্তান ও উজুপিসের সাথে বাণিজ্য চুক্তি গড়ত এবং সর্বোপরি যে কোনো গাম্ভীর্যকে মন খুলে ট্রোল করত। জালুপিয়া হলো পতাকায় মোড়ানো নৈরাজ্য, যেখানে সবকিছুই কাল্পনিক, সেখানে তুমি যা খুশি তাই হতে পারো, এমনকি চপ্পল মন্ত্রীও। মূল মন্ত্র গাম্ভীর্য কল্পনাকে হত্যা করে। কেকোস্তান 4chan ও রেডিটের অনলাইন অঙ্গনে জন্ম নেওয়া এক ভার্চুয়াল রাষ্ট্র রাজনৈতিক শুদ্ধতার বিরুদ্ধে সাইবার বিদ্রোহের কেন্দ্র হয়ে ওঠে। এর সবুজ পতাকায় পেপে দ্য ফ্রগ জাতীয় সঙ্গীত MIDI সুরের। এখানে প্রেসিডেন্ট নয়, ছিল অযৌক্তিকতা ও ট্রোলিংয়ের পৌরাণিক দেবতা গ্রেট কেকের পুরোহিতরা। এটি আরোপিত বিধিনিষেধে ক্লান্ত মানুষের ঐক্যের মাধ্যম হয়ে ওঠে। নাগরিকরা পাসপোর্ট তৈরি করত, মিছিলে পতাকা উড়াত, এমনকি গুরুত্বের সাথে নির্বাচনেও অংশ নিত। সংবাদ মাধ্যম এদেরকে বুঝতে পারত না, কারণ তারা উপলব্ধি করেনি এটি এক মেটা কৌতুক যার গভীরে বাকস্বাধীনতার আসল মর্ম। কেকোস্তান এক মানসিক ক্ষেত্র, শারীরিকভাবে অগম্য। যারা মেমকে অস্ত্র মানে তাদের মনে এটি জীবিত। এর ছিল নরমি কন্টেন্ট বিরোধী মন্ত্রণালয় এবং প্রতিটি নাগরিকের শিট পোস্টিংয়ের অধিকার। প্রোটোকল শাসিত বিশ্বে কেকোস্তান বেছে নেয় বিশৃঙ্খলা, পরিণত হয় এক অমর মেমে। কনজ প্রজাতন্ত্র ফ্লোরিডার কি ওয়েস্ট শহর দীর্ঘদিন ধরে ফেডারেল গাড়ি তল্লাশির শিকার হচ্ছিল। প্রতিটি পর্যটককে সীমান্তের মতো করে পরীক্ষা করা হতো। স্থানীয়রা আর সহ্য করতে না পেরে 1982 সালে নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র কনজ প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করল। প্রথমে ছিল কৌতুক, পরে তা গুরুতর হয়ে উঠল। একজন স্থানীয় কর্মী রাষ্ট্রপতি হলেন, রেস্তোরাঁ মালিক ও শিল্পীদের নিয়ে সরকার গঠিত হলো, আর প্রধান প্রতীক হয়ে উঠল শামুক ও চুম্বন। তারা এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল এবং তাৎক্ষণিকভাবে আত্মসমর্পণের চুক্তি সই করল যেন পরে মানবিক সাহায্যের আবেদন করতে পারে। কনজে প্রবেশের ভিসা হল ক্যাফেতে একটি স্ট্যাম্পার পাসপোর্ট কেনা যায় সুভেনিয়ার হিসেবে। কিন্তু এর পেছনে শুধু ঠাট্টা ছিল না, এটি ছিল ক্ষুদ্র অঞ্চল এবং পর্যটনের সমস্যাগুলোর প্রতি মনোযোগ আকর্ষণের একটি উপায়।
আজ শহরের কেন্দ্রে কনচের পতাকা ওড়ে আর স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রজাতন্ত্রের নাগরিক বলে পরিচয় দেয়। কৌতুক পরিণত হলো রাজনীতিতে, আর প্রতিবাদ একটি ব্র্যান্ডে। নতুন আটলান্টিস। 1964 সালে ব্রিটিশ লেখক ও দার্শনিক আলেকজান্ডার মার্শাল আন্তর্জাতিক জলসীমায় একটি প্ল্যাটফর্ম তৈরি করেন এবং মানবতাবাদ যুক্তি ও স্বাধীনতার দেশ হিসেবে নয়া আটলান্টিস ঘোষণা করেন। এটি এমন একটি ইউটোপিয়া হওয়ার কথা ছিল যেখানে মানুষ যুক্তিবিদ্যা অনুসারে কোনো সীমানাযুদ্ধ বা আমলাতন্ত্র ছাড়াই বসবাস করবে। মার্শাল জাতিসংঘে চিঠি লিখতেন, নাগরিকদের আমন্ত্রণ জানাতেন এবং সংবিধান ও আইন তৈরি করতেন। তিনি বৈজ্ঞানিক প্ল্যাটফর্মের একটি নৌবহরের স্বপ্ন দেখতেন যেখানে মানবতা নতুন করে শুরু করবে, জাতিগত বিভেদ ও রাজনীতি ছাড়া। কিন্তু কয়েক সপ্তাহ পরেই একটি ঝড় সেই কাঠামোটি ধ্বংস করে দেয়। শুধুমাত্র একটি ইশতেহার অবশিষ্ট ছিল। নয়া আটলান্টিস কখনো কোনো পতাকা, পাসপোর্ট বা স্বীকৃতি পায়নি, কিন্তু এটি এমন একটি ধারণা হিসেবে রয়ে গেছে যা অনেককে অনুপ্রাণিত করেছে। আজ এটিকে একটি দার্শনিক ভঙ্গি হিসেবে স্মরণ করা হয়, প্রাচীন নির্মাণকারী রাষ্ট্রগুলির প্রতি একটি নীরবতা। নয়া আটলান্টিস শারীরিকভাবে ডুবে গিয়েছিল, কিন্তু যারা এখনও বিশ্বাস করে যে স্বপ্নের উপর ভিত্তি করে একটি দেশ তৈরি করা সম্ভব, তাদের মনে